হ্যালো বন্ধুরা, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এসএসসি এমটিএস এর বিগত বছরের যে প্রশ্ন রয়েছে, পলিটি এর রাষ্ট্রবিজ্ঞানের যে বিগত বছরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এবং দেখব বিগত বছরে কী কী প্রশ্ন এসেছে এসএসসি এমটিএস এক্সামে। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানে 50টি প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে প্রশ্ন এবং অ্যান্সার অপশনগুলো সবই দেওয়া আছে। আমি শুধু অ্যান্সারটি বলে দেবো এবং পরবর্তী যে নিচের অপশনগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু একটু দেখবে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কী বলেছে। ভারতীয় সংবিধান প্রণয়নের সময় 1946 সালে বিধানসভার সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হন কে? এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে, আমি শুধু অ্যান্সারগুলো বলে দেবো। ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলো দেখো এবং এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে রাষ্ট্রবিজ্ঞানের থেকে তোমরা কী কী বিষয় পড়বে আর কোন কোন বিষয় তোমরা এড়িয়ে চলবে। ঠিক আছে, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমাদের যে 1 নম্বর উত্তরটা হয়ে যাবে, এখানে তোমাদের হয়ে যাবে 1-এর ক বি.এন. রাও। বি.এন. রাও ছিল 1946 সালে বিধানসভার সাংবিধানিক উপদেষ্টা। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়? ঠিক আছে, এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। এটা এসেছিল এসএসসি এমটিএস 7 তারিখে 2019 সালে। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বিশেষণটি প্রস্তাবনার অংশ নয়? প্রস্তাবনার কোনটি অংশ নয় এটা তোমরা সকলেই জানো। অপশন খ সহনশীল। সহনশীল কিন্তু প্রস্তাবনার অংশ নয়। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, এটা এসেছিল 2019 সালে 9 তারিখে যে এক্সামটা হয়েছিল সকালবেলা। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? ঠিক আছে, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে 7 জন। বি নম্বর 7 জন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিল। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর, সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? ঠিক আছে, এখানে যেটা সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 5-এর এ, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব করেন। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতিত্ব করেন কে? প্রাদেশিক যে সংবিধান কমিটি ছিল সেটার সভাপতিত্ব কে করেন? অ্যান্সার এখানে হবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর, ভারতের সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়েছে? এটা 14 তারিখে এসেছিল কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা কী বলেছে, ভারতের সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়েছে? এখানে যেটি উত্তর হবে সেটি হচ্ছে অপশন ক, একক নাগরিকত্ব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 8 নম্বর, গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করে? গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করে? এখানে যেটা উত্তর হবে 26শে নভেম্বর 1949 সালে। 8-এর এ, 26শে নভেম্বর 1949 সালে। 9 নম্বরটা দেখো, 1966 সালে ভারতের সংবিধানে সরকারি ভাষার যে তালিকায় নিচের কোন ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1966 সালে কোন ভাষাকে সরকারি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার সিন্ধি। অপশন বি, সিন্ধি ভাষাকে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটা তোমরা সকলেই জানো, ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। অপশন ডি। 11 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় সংবিধানের খসড়ার জন্য দায়বদ্ধ গণপরিষদের অংশ ছিলেন না? মানে সংবিধানের খসড়ার জন্য যে গণপরিষদের অংশ ছিলেন না সেই ব্যক্তির নাম তোমাদের এখানে বলতে বলা হয়েছে। এখানে তোমাদের যেটা উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা তো সকলেই জানো, ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। অপশন ডি। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, এটা 5 তারিখে এসেছিল 2019 সালের প্রশ্ন। কোশ্চেনটি দেখো, ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতার ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বিচার বিভাগের যে স্বাধীনতার ক্ষমতা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। অপশন ডি, আমেরিকা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন দেশ থেকে স্বাধীনতার নীতি নেওয়া হয়েছে? স্বাধীনতার নীতিটা জেনে চিনে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ফ্রান্স। অপশন সি, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো,
ভারতীয় সংবিধানের আর্থিক জরুরি বিধানগুলি থেকে ধার করা হয়েছে কোন সংবিধান থেকে? আর্থিক যে জরুরি বিধানগুলি রয়েছে, আর্থিক জরুরি অবস্থার যে বিধান, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে জার্মান সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন ডি, জার্মান সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে? ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যের কথা বলা হয়েছে কোন ধারাতে বা কোন আর্টিকেলে এটা বলা হয়েছে? এটা বলা হয়েছে 15 নং ধারাতে। অপশন ডি, 15 নং ধারাতে কিন্তু এটা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কয়টি তপশিল রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 12টি তপশিল রয়েছে। ভারতীয় সংবিধানে 12টি তপশিল রয়েছে। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতার বিলোপের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? এটা বলা হয়েছে 17 নং ধারাতে। ঠিক আছে, এটা হচ্ছে অপশন ডি, ধারা 17তে বলা হয়েছে অস্পৃশ্যতা বিলোপের কথা। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত? কোন অনুচ্ছেদ, কোন ধারা, কোন ধারাটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে ধারা 370। ঠিক আছে, অপশন সি, ধারা 370। পরের প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে? মৌলিক কর্তব্য বলা হয়েছে ধারা 51 এ। অপশন ডি, মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে 51 এতে। 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিধান রয়েছে? পলিটি থেকে কিন্তু এগুলা কোশ্চেনই আসে, মানে কোথায় কোন তপশিল, কত নং ধারা, রাষ্ট্রপতির কাজ কি, এগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিধান, এখানে সঠিক উত্তর হয়ে যাবে একাদশ তপশিল। অপশন বি, একাদশ তপশিলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিধানের কথা বলা হয়েছে। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত? ধর্মীয় স্বাধীনতার অধিকার, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ধারা 25 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিল নিচের কোন রাজ্যের উপজাতীয় এলাকায় তার নিয়ন্ত্রণ প্রয়োগ করে না? ভারতীয় সংবিধানের যে ষষ্ঠ তপশিল যেটা রয়েছে সেটা কোন রাজ্যের উপজাতীয় এলাকায় তার নিয়ন্ত্রণ প্রয়োগ করে না? এটা উত্তর হয়ে যাবে মণিপুর। ঠিক আছে, অপশন এ, মণিপুর। 24 নম্বর প্রশ্ন দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত? ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অষ্টম পার্ট। অপশন এ, অষ্টম পার্টে অন্তর্ভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? এটা তো সকলেই জানো, ধারা 54। ধারা 54তে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। 25 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কোন তালিকায় কৃষি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? কৃষি বিষয় রয়েছে রাজ্য তালিকায়। অপশন সি, রাজ্য তালিকায়। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মূলত কয়টি অনুচ্ছেদ ছিল? কয়টি অনুচ্ছেদ ছিল? এটা হয়ে যাবে 395টি। অপশন বি, ভারতীয় সংবিধানে 395টি অনুচ্ছেদ ছিল। 28 নম্বর প্রশ্ন দেখো, ধারা 21 এ কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল? এটা ছিল 86তম। অপশন ডি, 86তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল ধারা 21 এ। 29 নম্বর প্রশ্নে দেখো, কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে দলত্যাগ বিরোধী বিধান করা হয়েছিল? ঠিক আছে, এটা তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 52তম সাংবিধানিক সংশোধন আইনে। অপশন এ, 52তম সাংবিধানিক সংশোধন আইনে এই দলত্যাগ বিরোধী আইন বিধান করা হয়েছিল। 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত নয়? এটা সকলেই জানো তোমরা, এটা হচ্ছে সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত নয়। 31 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একটি সমিতি গঠন করা হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা মৌলিক অধিকার, সমিতি গঠন এটা একটি কিন্তু মৌলিক অধিকার। 32 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন কমিটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল শরণ সিং কমিটি। অপশন সি, শরণ সিং কমিটি। 33 নম্বর প্রশ্ন দেখো,
কোন কমিটির সুপারিশে আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠিত হয়? আন্তঃরাজ্য পরিষদ যে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে কোন কমিটি? এটা হয়ে যাবে সরকারিয়া কমিটি। অপশন এ 33-এর এ সরকারিয়া কমিটি। 34 নম্বর প্রশ্ন দেখো, অধ্যয়ন ও মূল্যায়নের জন্য বিজয় কেলকার কমিটি গঠন করা হয় কিসের জন্য? এটা কিন্তু সরকারি এবং বেসরকারি অংশগ্রহণের মডেলের জন্য। ঠিক আছে, অপশন এ। 35 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন জানা গিয়েছিল ড্যাশ নামে? দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন জানা গিয়েছিল মন্ডল কমিশন নামে। অপশন এ মন্ডল কমিশন নামে। পরের প্রশ্ন দেখো, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক এবং জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশকে অনুসরণ করতে হবে এমন সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং পদ্ধতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে কোন নির্দেশিকাতে? এটা কিন্তু অপশন হয়ে যাবে ডি.কে. বসু নির্দেশিকা। অপশন বি ডি.কে. বসু নির্দেশিকা। গ্রেপ্তার এবং আটকের কথা। ঠিক আছে, কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন? ভারতের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? এটা তোমরা সকলেই জানো। অপশন ডি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন। 38 নম্বর প্রশ্ন দেখো, প্রথম লোকসভা কবে গঠিত হয়? ঠিক আছে, প্রথম লোকসভা গঠিত হয় 1952 সালে। অপশন সি 1952 সালে প্রথম লোকসভা গঠিত হয়। 39 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কার অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতি। অপশন বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। 40 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের 274 নং অনুচ্ছেদে অনুযায়ী কর ব্যবস্থাকে প্রভাবিত করে এমন বিলের জন্য কার পূর্বের সুপারিশ প্রয়োজন? এটা কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কিন্তু সুপারিশ প্রয়োজন। অপশন সি। 41 নম্বর প্রশ্ন দেখো, লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ হলে কাকে পদত্যাগ করতে হবে? কাকে পদত্যাগ করতে হবে লোকসভায় যদি অনাস্থা প্রস্তাব পাশ হয়? এখানে সঠিক উত্তর হবে মন্ত্রিপরিষদ। পরের প্রশ্ন দেখো, 42 নম্বর, ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। অপশন বি রাজ্যসভা। 43 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না? কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না? এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সংসদের মনোনীত সদস্য। কে? অপশন ঘ সংসদের মনোনীত সদস্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন কত সালে? এটা এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2004 সালে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন 2004 সালে। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজ্যগুলির রাজ্যপাল নিয়োগকারী কে? রাজ্যপাল বা গভর্নর নিয়োগকারী কে? ঠিক আছে, এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশন গ রাষ্ট্রপতি। ঠিক আছে, 46 নম্বর, ভারতের নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশন এ রাষ্ট্রপতি। 47 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান নেই? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান নেই। উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত। ঠিক আছে, 48 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির একই ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে কোন রাষ্ট্রপতির? এটা হয়ে যাবে ব্রিটেনের রাষ্ট্রপতির। ঠিক আছে, অপশন ডি ব্রিটেনের রাষ্ট্রপতির। 49 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কে নিয়োগ করেন? নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল নিয়োগ করেন কিন্তু ভারতের রাষ্ট্রপতি। অপশন বি রাষ্ট্রপতি। লাস্ট প্রশ্ন দেখো, 50 নম্বর প্রশ্ন, এবং এর পরবর্তীতে আমি জিওগ্রাফি, তারপর হচ্ছে হিস্ট্রি, আবার পলিটির কিছু কোশ্চেন দেবো। ঠিক আছে, 50টা করে কিন্তু প্রতি পার্টে কোশ্চেন থাকবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো 50 নম্বর প্রশ্ন কী বলেছে, নিচের কোন প্রধানমন্ত্রীর 13 দিনের মেয়াদ ছিল? ঠিক আছে, এটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।